প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার প্রতি শুভকামনা বা শুভেচ্ছা রেখে আমি আজকে ক্লাস শুরু করছি। তোমরা যে যেখানে আছো সবাই নিরাপদে আছো, ভালো আছো বা ভালো থাকবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, আমি সমতলীয় বল জোট, এই সমতলীয় বল জোট চ্যাপ্টার 8.2 এর উপরে তোমাদের আগে আমি দুটো ক্লাস কন্টিনিউ করেছি। আজকে আমার তৃতীয় ক্লাস এই চ্যাপ্টারের উপরে, এবং একই সাথে এরপরে যে সমান্তরাল বল অর্থাৎ 8.3 সেখানে আবার 3টে ক্লাস থাকবে। এই বলবিদ্যা অর্থাৎ স্থিতিবিদ্যার পুরো ক্লাসগুলো যদি একটু আন্তরিকতার সহিত বা মনোযোগের সহিত দেখো, আমি নিশ্চিত তোমরা ভর্তি পরীক্ষা এবং কলেজের বা বোর্ডের পরীক্ষায় এই অংশটা অ্যান্সার করতে সহজ হবে বা পারবে। আমি তোমাদেরকে গত ক্লাসগুলোতে বলেছিলাম যে স্থিতিবিদ্যা থেকে এবং গতিবিদ্যা থেকে যে কোশ্চেনগুলো আসে বইয়ের কোশ্চেন অধিকাংশই শুধু একটা ডিজিট বা সামথিং একটু যেটা বলা চলে না যে ডিফারেন্স কোশ্চেন, এবং এই সুযোগটা একমাত্র স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাতেই কেবল আছে। এই কারণে আমরা এই চ্যাপ্টারগুলোতে বইয়ের যে কোশ্চেনগুলো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করব, আর বইয়ের কোশ্চেনগুলো যখন বেশি বেশি প্র্যাকটিস করবে তখন তুমি সহজেই এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারবে। যাই হোক, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থী, আমরা দুটো ক্লাসের প্রথম ক্লাসটা থিওরিক্যাল বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেকেন্ড ক্লাসটাতে আমরা কিছু বইয়ের প্রবলেম সলভ করেছি। আজকে আমরা কিছু বইয়ের প্রবলেম সলভ করব এবং ভর্তি পরীক্ষা বা কলেজের পরীক্ষা সব বিভিন্ন প্রকারের যে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করব। তাহলে শুরু করা যায়। তোমরা জানো আমাদের কাছে কোনো না কোনো রাইটারের বইয়ের মধ্যে আছে, আমি জানি। এছাড়া তোমরা জানো যে স্থিতিবিদ্যার কোশ্চেনগুলো একটু লেখাটা অনেক বড়, এই জন্য আমি শুধু আজকে তোমাদের বইয়ে কোন অঙ্কটা আমরা করাচ্ছি সেই চ্যাপ্টারটা উল্লেখ করে দেবো। তোমরা তোমাদের কাছে যে বইটাই থাকুক সেখানে খুঁজে পাবে। যেমন আমি একটা প্রবলেম করাতে হচ্ছে এখন, সেটা হচ্ছে এসুল আহমেদের বই থেকে যদি আমরা দেখো, তোমরা এসুল আহমেদের বইয়ের এক্সারসাইজের 17 নম্বর কোশ্চেনটা, বিপুল বিশ্বাস স্যার একটা বই আছে, এই বইতে কোশ্চেনটা আছে। বিপুল বিশ্বাস স্যারের বইয়ের উদাহরণ 3, এই কোশ্চেনটা কিতাবউদ্দিন স্যারের বই আছে উদাহরণ 8। তোমরা মাকসুদুল হাকিমের বইটা আছে, এটাতে উদাহরণ 3, আর রূপন্তি প্রকাশনী উদাহরণ 5। তোমরা যে রাইটারের বই তোমাদের কাছে থাকুক এখন বইয়ের সাথে মিলে কোশ্চেনটা দেখে নাও। আমরা এখন যে পড়াটা করাবো আমি সব বইয়ের রেফারেন্স দিয়েছি, তোমাদের কাছে নিশ্চয়ই এই বইগুলোর মধ্যে কোনো না কোনো রাইটারের বই এর মধ্যে আছে। আর বই ছাড়া হয় কি, আমরা দেখেছি আমরা যে কোশ্চেনগুলো করাচ্ছি তোমাদের কাছে যদি বই সাথে না রাখবো তাহলে কোশ্চেনটা ঠিক মনোযোগীও হও না, আর এই মুহূর্তে কোশ্চেনটা ফলো করো না। এই জন্য আমরা বই কোশ্চেনটা থেকে রেফারেন্সগুলো দিয়েছি, এই কোশ্চেনটা এই মুহূর্তে তোমরা বের করে নাও। আমরা একটু কোশ্চেন আলোচনা করি। এখানে বলা ছিল পি ও কিউ দুটো বল, এই পি এবং কিউ দুটো বল থাকবে। এটা কিভাবে থাকবে? একটি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর ভূমির সমান্তরালে, হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে যদি হয় এবং ডাব্লু ওজনের একটা বস্তুকে ক্লিয়ার করে, তো ধরে রাখতে পারে প্রমাণ করতে হবে 1/p² - 1/q² = 1/w²। এটা ছিল আমাদের শর্ট আকারে কোশ্চেনটা লিখেছি। এর একটা কোশ্চেন আমাদের কাছে আছে, অর্থাৎ পি এবং কিউ মানের দুটো বল থাকবে। আমরা একটা চিত্র আঁকি তাহলে খুব সহজে বুঝতে পারবে তোমরা। একটা হেলানো তল মনে করো, এটা একটা এ এবং বি, এই এ বি একটা হেলানো তল। এই হেলানো তলের এই সি বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে ডাব্লিউ ওজনের একটা বস্তু থাকবে। এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে ক্রিয়াশীল হবে পি মানে একটা বল দ্বারা। আর আমরা চিত্র আঁকবো তাহলে বুঝাবো। এটা আর1,
আর এই বলটা ছিল আলফা কোনটা। ঠিক দ্বিতীয় আরেকটা চিত্র নেব। মনে করো এটা ও, এটা এ বিন্দু যদি বলি আমরা, এটা সি বিন্দু, এখানে একটা বল কাজ করবে কিউ, এখানে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ধরে রাখবে, এখানে প্রতিক্রিয়া বল হবে আর। এটা আলফা। এবার মূল আলোচনা চলে যাক, কি বিষয় বোঝানো হয়েছে। কথা ছিল পি এবং কিউ মানের দুটো বল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার এখানে পি মানে একটা বল দেখিয়েছি, মনে করি এটা সি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এই পি মানের একটা বল যদি আমরা ধরে বলি, এখানে পি মানে একটা বল কাজ করতেছে। এই পি মানের বলটা কি কাজ করতেছে? এবি একটা হেলানো তল, এই হেলানো তলের সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তু থাকবে এবং এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে পি মানের একটা বল, হেলানো তলটা যেভাবে আছে ঠিক তার দৈর্ঘ্য বরাবর পি মানের একটা বল ক্রিয়াশীল থাকবে। আর এই পি মানের বলটা কি কাজ করবে? ডাব্লিউ ওজনের বস্তুটাকে সামগ্রিক স্থির অবস্থায় রাখবে। আর সেকেন্ড কথা হচ্ছে কিউ মানের আরেকটা বল, তার মানে এটাকে আমরা প্রথম চিত্র বলতে পারবো, এটাকে আমরা দ্বিতীয় চিত্র নাম দিলাম। তাহলে সেকেন্ডলি বলা হয়েছিল কিউ মানের আরেকটা বল, সে কি কাজ করবে? ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ধরে রাখবে এবং সে কিভাবে ধরে রাখবে? ডাব্লিউ ওজনের বস্তুটাকে যে ধরে রাখবে সেই কিউ মানের বলটা হেলানো তল ভূমির সমান্তরালে ক্রিয়াশীল থাকবে। আমি আবার বলছি, আমার এখানে দুইটা বল কাজ করবে, একটা পি একটা কিউ। দুইটা বলের কাজই হচ্ছে একটা হেলানো তল, এই হেলানো তলের উপর একটা বস্তু থাকবে। তোমরা মনে করো আমার কাছে একটা ডাস্টবিন নেই, এটা একটা হেলানো তল মনে করো। এই হেলানো তলের উপর যদি একটা বস্তুকে ধরে রাখা হয়, অবশ্যই বস্তুটা পড়ে যাবে এখান থেকে। তো এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে সি বিন্দুতে আমরা নিলাম, মনে করো এই সি বিন্দুতে থাকবে। যদি সি বিন্দুতে আমি ডাব্লিউ ওজনের বস্তুটাকে রেখে দেই, তাহলে বস্তুটা নিঃসন্দেহে নিচে পড়ে যেতে হবে বা পড়ে যাবে। সেক্ষেত্রে এই সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখার জন্য দুইটা বল এখানে কাজ করতেছে। দুইটা বলের নাম দেওয়া হয়েছে, একটা বল হচ্ছে পি আর একটা বল হবে কিউ। যদি এই দুইটা বল কাজ করে, তাহলে এই পি বলটা কিভাবে কাজ করবে? এবি যদি হেলানো তল থাকে, এই হেলানো তলের সি বিন্দুতে পি মানের বলটা ক্রিয়াশীল হবে এবং সেই পি মানের যে বলটা ক্রিয়াশীল হবে সেই বলটা কাজ করবে হেলানো তলটা যেভাবে থাকবে ঠিক হেলানো তলের দৈর্ঘ্য বরাবর। পি বলটা থাকবে এবি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর। আর কিউ মানের যে বলটা থাকবে, কিউ মানের বলটা থাকবে হেলানো তলের যে ভূমি আছে এই ভূমির সমান্তরালে ক্রিয়াশীল থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দুইটা বল, একটা পি একটা কিউ। পি মানের বলটা তো ভূমির হেলানো তলের বল দৈর্ঘ্য বরাবর, আর কিউটা হচ্ছে ভূমির সমান্তরালে। দুইটা বলের কাজ হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে তারা ধরে রাখতে চাবে বা ধরে রাখবে। এখন যদি ধরে রাখে, এই কার্য ফলে যে প্রমাণটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে 1/p² - 1/q² = 1/w²। তাহলে আমরা দুটো চিত্রের ক্ষেত্রে আলোচনা করব। তাহলে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে বলি, প্রথম চিত্রের ক্ষেত্রে প্রথম চিত্রের মধ্যে কি আছে? এবি একটা হেলানো তল আছে। সেক্ষেত্রে যদি এবি একটা হেলানো তল থাকে, এই হেলানো তলের সি বিন্দুতে যদি ডাব্লিউ এর বস্তু থাকে, তো এই হেলানো তলটা ভূমির সাথে যে একটা কোণ করেছে, কোণের মান আলফা। ভবিষ্যতে কোণের মান যদি আলফা হয়, তাহলে সি বিন্দুতে যখনই আমরা ডাব্লিউ ওজনের বস্তুটাকে রাখবো, বস্তুটা তাকে একটা প্রতিক্রিয়া বলে ধাক্কা দেবে, আর এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আরণ। মিনিংটা হচ্ছে আমরা যখন কোনো বস্তু, মনে করো আমি ডাস্টারের উপরে একটা বস্তুকে নিলাম, তাহলে বস্তুটা কিন্তু আমরা ডাস্টার নিচ থেকে তাকে একটা প্রতিক্রিয়া বলে ধাক্কা দেবে। তো এখানকার প্রতিক্রিয়া বলটা হচ্ছে আরণ, আর এই ডাব্লিউ বলটা নিচের দিকে তাকে কাজ করতেছে। আর যে পি মানের যে বল আছে, এই পি মানের বলটা ডাব্লিউ ওজনের বস্তুটাকে ভূমির হেলানো তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল। তাহলে সি বিন্দুতে তিনটা বল আছে, একটা হচ্ছে ডাব্লিউ, একটা পি, একটা আরণ। এই তিনটা বল যদি থাকে সি বিন্দুতে, তাহলে এই তিনটা বল এখানে সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করবে। যখন তিনটা বল সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করবে, তখন লামির সূত্র অনুসারে বলবো। লামির সূত্র অনুসারে সি বিন্দু কি বলছে?
লামের সূত্র অনুসারে সিমেন্টের বল সাম্য অবস্থা থাকলে ফার্স্টে প্রথম মনে করো পি মানের বল। আমরা কি ছিল সূত্র আমরা দুদিন দেখেছি, প্রত্যেকটা বলের মান বাকি দুটোর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। সো পি মানের বল যখন নেব বাকি দুটো বল সাইন কত হবে ডাব্লিউ আর1 ইনটু ডাব্লিউ তাদের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। পি এর পরে যখন আমি কিউ মানের বলটা নিব পি মানের বলটা যখন নেওয়ার পরে যখন ডাব্লিউ বলটা কাজ করবে, এই ডাব্লিউ বলের ফলে এখানে বল থাকবে বাকি কত পি এবং আর1, তাহলে বাকি সাইন পি এবং আর1 এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। 3 নাম্বারটা যখন দেখবো আমরা আর1 বলটা যদি এখানে কাজ করে, আর1 এর পরে বাকি দুটো বল হচ্ছে সাইন পি এন্ড ডাব্লিউ এর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। প্রত্যেকটা বল ফার্স্টে আমি আর1 বলটা নিব, যদি আর1 নিলে বাকি বল থাকলো পি এবং ডাব্লিউ তাদের মধ্যবর্তী কোণ। যদি আমি ডাব্লিউ নেই তাহলে বাকি বল থাকে পি এবং আর1 বলের মধ্যবর্তী কোণ। আর যখন আমরা পি নিব তখন আর1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণের মান, অর্থাৎ প্রত্যেকটা বল বাকি দুটোর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। যদি এটা হয় তাহলে আমরা এই কথা বলতে পারবো পি বাই আর1 এবং ডাব্লিউ। যদি আর1 এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা বিবেচনা করি, আমরা এখান থেকে এই ডাব্লিউটা নিচে কাজ করতেছে, তাহলে এখানে যে বলটা থাকবে এই কোণের মানটা হবে পাই বাই 2 মাইনাস আলফা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটা আলফা কোণ, এলানো তলটা ভূমির আলফা কোণ করছে। আমরা যদি ডাব্লিউটা লম্ব বরাবর কাজ করে এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা হবে 90 মাইনাস আলফা। এখন আমার দরকার ছিল আর1 এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণের মান। সো আর1 টা প্রতিক্রিয়া বল, আমরা জানি প্রতিক্রিয়া বল সবসময় লম্ব বরাবর কাজ করে। যদি আর1 প্রতিক্রিয়া বল হয় এবং ডাব্লিউ হয়, দুটোর মধ্যবর্তী কোণের মান হবে sin 90 ডিগ্রি পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস আলফা। অর্থাৎ পি বলের পরে বাকি আর1 এবং ডাব্লিউ এই দুটোর মধ্যবর্তী কোণের মান 90 মাইনাস আলফা। দেন ডাব্লিউ এর পরে যখন ডাব্লিউ নিব তখন পি এবং আর1, এই পি এবং আর1 নিলে তাদের মধ্যবর্তী কোণের মান হবে sin 90 ডিগ্রি। দেন আর1 বলটা যখন থাকবে, আর1 বলটা হচ্ছে পি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণের মান। প্রিয় শিক্ষার্থী, আর1 পি বলটা ভূমির হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এখানে মনে করো পি বল, এটা ডাব্লিউ, তাহলে এইটুকু পুরো কোণের মানটা যদি আমরা 180 মনে করি বা জানি sin, তাহলে 180 মাইনাস এই ভিতরে কোণটা ছিল পাই বাই 2 মাইনাস আলফা। আমি আবার রিপিট করছি, আমরা বলগুলোর হিসাব করতেছি, অর্থাৎ আর1 এবং ডাব্লিউ। এই আর1 এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ যদি বের করতে আমরা চাই, তাহলে আর1 এবং ডাব্লিউর মধ্যবর্তী কোণ বলতে বোঝাবে এই অংশটা 90 ডিগ্রি, আর এই অংশটা হচ্ছে পাই বাই 2 প্লাস আলফা, 90 প্লাস পাই বাই 2 মাইনাস আলফা। সেকেন্ড, ডাব্লিউ বলটার পরে পি এবং আর1, এই পি আর1 এর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। এই আর1 বলটা যখন দিব তখন পি এবং ডাব্লিউ থাকবে, তাহলে আমরা বলেছি এই পুরো অংশটা হলো 180 থেকে যদি আমরা ভিতরের অংশটা বিয়োগ করি তাহলে বাইরের অংশটা পেয়ে যাব। আমরা এটাকে আর হিসাব করলে AP ডিভাইডেড বাই sin 180 মাইনাস আলফা W বাই 1, এখানে লেখা যাবে R1 বাই sin 90 থেকে বিয়োগ করলে sin অফ পাই বাই 2 মাইনাস প্লাস আলফা। আমরা আর উপরে নিয়ে আসি, তাহলে এখানে যদি p যদি বলি sin অফ 90 মাইনাস আলফা থাকলে sin আলফা ইকুয়ালস টু W1 ইকুয়ালস টু R1 ঠিক আছে বাই এখানে থাকবে cos আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে যে প্রমাণটা থাকবে বা প্রমাণটা দরকার, সেই প্রমাণটার ভিতরে p q এবং w তিনটা মান থাকবে, অর্থাৎ এখানে p লাগবে, q লাগবে, w লাগবে, R1 এর ব্যবহার নেই। সো আমরা এখান থেকে বলতে পারবো p ডিভাইডেড বাই sin আলফা ইকুয়ালস টু w, বা আমরা যদি p এর মানটা বের করতাম p ইকুয়ালস টু w ইনটু sin আলফা ইজ ইকুয়েশন 1। আমরা একটা p এর মান পেয়ে গেছি, যেহেতু আমাদের প্রমাণের ভিতরে p দরকার আছে, আমরা p এর মানটা বের করে দিলাম।
এবার আমরা দ্বিতীয় চিত্রের কার্যক্রমটা একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, এবি হচ্ছে হেলানো তল। তোমার কন্ডিশনে বলা ছিল এবি হেলানো তলটা ভূমির সাথে আলফা কোণে ক্রিয়ারত থাকবে। আলফা কোণে যখনই ক্রিয়ারত থাকবে, এই সি বিন্দুতে ডাব্লু ওজনের একটা বস্তুকে ধরে রাখবে। সি বিন্দুতে ডাব্লু ওজনের বস্তুটার উপর ক্রিয়াশীল হবে সেই বলটার নাম হচ্ছে কিউ। দেন এই কিউ এর কন্ডিশন হলো ভূমির সমান্তরালে কিউ এর অবস্থান কাজ করবে। তাহলে এই কিউ, আর1 এবং ডাব্লু এই তিনটা বল সি বিন্দুতে সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করবে। আর সি বিন্দুতে সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করে, তাহলে দ্বিতীয় চিত্র অনুসারে আমরা দ্বিতীয় চিত্রে কি বলতে পারবো? ফার্স্টের বলটা যদি আমরা কিউ চিন্তা করি, কিউ বল নেওয়ার পরে বাকি দুইটার বলের সাইন ডাব্লু এন্ড আর, ডাব্লু এবং আর2 এর মধ্যবর্তী কোণ। সেকেন্ড যখন আমরা ডাব্লু নিব, ডাব্লু বাই সাইন বাকি বল থাকে পি এবং কিউ এবং আর2, দ্যাট ইজ কিউ এবং আর2। কিউ ডাব্লু এর পরে বাকি বল থাকলো আর2, আর2 যখন নিব, দেন বাকি বল হলো পি কিউ এবং ডাব্লু, দ্যাট ইজ সাইন কিউ এন্ড ডাব্লু। প্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটা জিনিস নিঃসন্দেহে বুঝতে পারছি। আমরা তিনটা বল এখানে কাজ করাচ্ছি। ফার্স্টের বলটা হচ্ছে কিউ, যখন কিউ নিব বাকি দুটো অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। সেকেন্ড বল যখন আমরা ডাব্লু নিব, ডাব্লু এর বাকি বল হচ্ছে কিউ এবং আর2 এর সমানুপাতিক। যখন আর2 নিব তখন কিউ এবং ডাব্লু এর সমানুপাতিক। সেম প্রসেসে লাভের সূত্র অনুসারে আমরা যদি এটাকে বলি, বা কিউ ঠিক আছে বাই সাইন ডাব্লু এন্ড আর2, ডাব্লু এবং আর2 এর মধ্যবর্তী কোণের মানটা কত হবে? সেম কন্ডিশন, এই কোণের মানটা হচ্ছে তোমার π/2 মাইনাস আলফা। এটা যদি π/2 মাইনাস আলফা হয়, আমার দরকার ছিল ডাব্লু এবং আর2 এর মধ্যবর্তী কোণের মান। সো sin 90 ডিগ্রি প্লাস π/2 মাইনাস আলফা। সেম কন্ডিশন আমরা এই চিত্রে বুঝিয়েছি কিভাবে হয়। এরপরে যখন আমরা ডাব্লু নিব, বাকি বল থাকলো কিউ এবং আর2। কিউ এবং আর2 এর মধ্যবর্তী কোণটা কত হবে? আমাদের এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটার মান অবশ্যই আলফা। সো এটা যদি আলফা হয় 90 ডিগ্রি হবে, দ্যাট ইজ sin কত হবে? sin অফ π/2 প্লাস আলফা। দেন আমরা যদি r2 কথা চিন্তা করি, a ইকুয়ালস টু r2 বাই r2 এর পরে তোমার কি কি বল থাকলো? q এবং w। q এবং w এর মধ্যে কোণের মান 90 ডিগ্রি, তোমরা নিঃসন্দেহে বুঝতেছো। sin π/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে চিত্র অনুসারে এক লাইনে আমাদের মনে রাখার কিছু নেই। প্র্যাকটিক্যালি আমরা চিত্রে যা দেখেছি আমরা সেই অনুসারে মান বসিয়েছি বা সেই অনুসারে ব্যাখ্যা দিয়েছি। আমি আশা করব তোমরা নিঃসন্দেহে দুটো চিত্রের কন্ডিশন বুঝতে পেরেছো, এবং এই তথ্যগুলোকে প্রকাশ করার পরে আমি যদি এটা থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে কিউ ঠিক আছে, এখান থেকে sin 1 এটা একবার লিখলে sin অফ পাই মাইনাস আলফা, w বাই 90 যদি বলা হয় sin থেকে cos হয়ে যাবে, that is cos alpha r2 by 1. so q by pi/2 এর জন্য sin ঠিক থাকবে, q by cos alpha ও ঠিক থাকবে, equals to r2। আমরা প্রথমেই বলেছিলাম সবসময় নিয়ম হচ্ছে বলবিদ্যার প্রমাণের দিক তাকায় কাজ করতে হয়। এই যে প্রমাণটা আছে, আমরা এই প্রমাণটার দিক তাকায় কাজ করব। তাহলে প্রমাণের ভিতরে p আছে, q আছে, সুতরাং আমরা p এবং q এর মানকে একদিকে নিয়ে যাব। দ্যাট ইজ এটাকে বললে aq by sin alpha equals to w by cos alpha, that is q ঠিক আছে w into sin alpha by cos alpha। আমরা q এর মানটা পাইছি, q w into sin alpha by cos alpha। তাহলে এই অংশটা q এর মান এবং এই অংশটা হচ্ছে p এর ভ্যালু। আমরা p এবং q এর দুটো মান পেয়ে গেছি। তোমাদের মনে রাখতে হবে প্রমাণে কি আছে, p q এবং w। যেহেতু r এর ব্যবহার প্রমাণে নেই, আমরা এই কারণে আমরা r এর ব্যবহারটা এখানে নিয়ে আসি না। আমরা দুটো মান পেয়ে গেছি। আমরা যদি দুটো মান থাকে, এইবার প্রমাণে তাকাও, প্রমাণে কি আছে 1/p² minus 1/q² equals to, এটা যদি থাকে আমরা 1/p² এটা মান বসাই দেব।
পি স্কয়ারের মান ছিল ডাব্লিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এই তোমার এক নাম্বার সলিউশন আছে তোমাদের কাছে, একটু মুছে দেই এখান থেকে। মাইনাস 1 বাই কিউ স্কয়ার, কিউ বলতে কি বোঝায়, ডাব্লিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, বাই নিচে cos ছিল, cosটা উপরে নিয়ে দিলাম একবারে, cos স্কয়ার আলফা। আমরা একটু কাজ করতে চাইলে ডাব্লিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা 1 মাইনাস cos স্কয়ার আলফা, 1 minus cos square means sin square alpha, w square into sin square alpha, 1 by w square. So 1 by p square minus 1 by q square equals to 1 by w square. আমাকে এই প্রমাণটা করতে তোমাকে বলেছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ, পরীক্ষায় এটা প্রায়ই অতীতে অনেক সময় আসছে। এবং এটা এই জাতীয় দুই একটা অঙ্ক আছে, যেহেতু আমি একটা প্রবলেম সলভ করেছি, আরো একটা যেটা তোমাদের বইতে এই টাইপের আছে, তোমরা সেই প্রবলেমটা সলভ করবে। এবং আমরা এই পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেনই থাকবে, যার কারণে তোমাকে এগুলো সলভ করলে বা এগুলো শিখে নিলে তোমাকে অনেক ক্ষেত্রেই আগাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা বলে যাই, তাড়াতাড়ি তোমরা একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আমরা একটু করতে মুছে দেই। আমরা এবারে যে পড়াটা করাবো এটা তোমাদের বই থেকেই আছে, যেমন এসইউ আমাদের বইয়ের 15 নাম্বারটা, তোমার বিপুল বিশ্বাস স্যারের যে বইটা তোমরা দেখো, এই বইটার মধ্যে উদাহরণ 2, মাকসুদুল হাকিম স্যারের বইয়ের উদাহরণ 5, মাকসুদুল হাকিম উদাহরণ 5, রূপন্তি প্রকাশনীর উদাহরণ বোধহয় 3, উদাহরণ 3, আর একটা কিতাবউদ্দিন স্যারের বইয়ের উদাহরণ 4। আমরা অনেকগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি, তোমরা এখান থেকে এই প্রবলেমটা আমি করাবো, তোমাদের কাছে যে বইটা আছে তোমরা বের করে বইটার সাথে মিলাও। কারণ যতক্ষণ গণিতের মধ্যে থাকবা অবশ্যই বই, খাতা, কলম তিনটা জিনিস সামনে থাকতেই হবে। কারণ আমরা ইদানিং তোমাদের অ্যাক্টিভিটিসে বা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, আমরা যতক্ষণ করি কিন্তু তোমাদের মনোযোগটা অনেক কম। তাই মনোযোগটা গ্রো করার জন্য বই, খাতা এবং কলম সাথে অবশ্যই থাকতে হবে ক্লাস গ্রো করার জন্য। আচ্ছা, আমরা যেটা শুরু করব, যে কোনো বিন্দুতে পি কিউ আর তিনটি বল, কোনটা এরকম যে কোন বিন্দুতে পি কিউ আর তিনটি বল, এরকম এই টাইপের প্রবলেমটা যদি মধ্যবর্তী কোণের মান দেওয়া থাকে, প্রমাণ করতে বলা হয়েছে আর স্কয়ার ইকুয়ালস টু কিউ ইনটু কিউ মাইনাস পি। আমরা এই টাইপের প্রমাণটা, এই কোশ্চেনটা করব। আমি কি একটু চিত্র আঁকলে তোমাদের সহজ হবে। মনে করো ও বিন্দুতে ও এক্স ও ওয়াই, ও এক্স ওয়াই ও জেড, বলা হয়েছিল পি এবং কিউ তিনটা বল পাস হবে। পি কিউ আর তিনটা বল, পি ও কিউ এর মধ্যবর্তী কোণের মান পি ও আর এর মধ্যবর্তী কোণের মানের দ্বিগুণ। আমরা যেখানে পি দেই, এটা কিউ দিলাম, এটা আর, কোণের মানটা হচ্ছে থিটা, এটা সেক থিটা। চিত্রটাকে বুঝিয়ে দেব। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে কোন বিন্দুতে পি কিউ আর তিনটি বল ক্রিয়াশীলের সাম্যাবস্থা আছে। এই ও বিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ও জেড এই বরাবর তিনটা বল আছে, একটা পি, একটা কিউ এবং একটা আর। এই পি কিউ আর তিনটা বল ক্রিয়াশীল হয়ে সাম্য বা স্থির অবস্থা আছে। কন্ডিশন হলো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান পি ও আর এর মধ্যবর্তী কোণের মানের দ্বিগুণ। আমি আবার বলছি,
পি এবং আর এর মধ্যবর্তী পি ও কিউ এর মধ্যবর্তী কোণের মান হবে পি এবং আর এর মধ্যবর্তী কোণের মানের দ্বিগুণ। সো এই কারণে আমরা ধরে নিলাম পি এবং আর এর মধ্যবর্তী কোণের মান, এই কোণের মানটা ধরছি আমরা থিটা। তাহলে অবশ্যই তোমার কন্ডিশনে বলা আছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান হবে 2 থিটা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুটো বল আছে, একটা বল হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণের মান যদি থিটা হয়, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মানটা হবে 2 থিটা। তাহলে এই দুটো শর্ত সাপেক্ষে আমাকে কোনো বিন্দুতে পি কিউ আর মানে তিনটা সমমুখী বল ক্রিয়াশীল আছে, এই তিনটা বল ক্রিয়াশীল থাকলে আমরা এই প্রমাণটা করব। তাহলে তিনটা বল যদি এখানে সাম্যবায় স্থির অবস্থা সৃষ্টি করে, যখনই সাম্য অবস্থা সৃষ্টি করবে তখন আমরা লাভের সূত্র ফলো করব। অর্থাৎ পি কিউ আর বল ত্রয় ও বিন্দুতে অবস্থার সৃষ্টি করে বলে। পিকিউআর বলত্রয় ও বিন্দুতে সাম্যবায় স্থির অবস্থার সৃষ্টি করে বলে লামির সূত্র অনুসারে ফার্স্টে যদি আমরা বলি পি, তিনটা বল সাম্যাবস্থার সৃষ্টি করলে ফার্স্টে পি বাই প্রত্যেকটা বলের মান বাকি দুটোর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। পি যদি নেই, বাকি দুটো কত আছে কিউ এবং আর, তাহলে বাকি দুটো বল হবে সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের মান। দেন পি এর পরে যদি আমরা কিউ মানের বলটা নেই, কিউ নিলাম, বাকি দুটো বল কত হবে পি এবং আর, তাহলে সাইন পি এবং আর এর মান। পি কিউ যখন আর নেব, আর মানে বলটা নিলে বাকি দুটো বল হবে সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই লাভের সূত্র সেটা বুঝতে পারছো। আবার বলছি, ফার্স্টে তুমি পি মানে বল নেই, বাকি দুটো বল হবে কিউ এবং আর তার মধ্যবর্তী কোণ। দেন যখন কিউ মানে বল নেব, বাকি দুটো বল হবে পি এবং আর এর মধ্যবর্তী কোণের মান। 3 নম্বরে যখন আর মানে বল নেব, তখন বাকি দুটো বল হবে পি ও কিউ এর মধ্যবর্তী কোণের মান। অর্থাৎ প্রত্যেকটা বলের মান বাকি দুটোর অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এই শর্ত থেকে যদি আমরা বলি এই পি ঠিক আছে বাই সাইন কিউ এবং আর, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই অংশটুকু। তাহলে পুরো হলো টুয়াইস পাই মাইনাস 3 থিটা। এটা থিটা, এটা যদি 2 থিটা হয়, তাহলে বাকি এই কোণটা হবে টুয়াইস পাই মাইনাস 3 থিটা। তাহলে এই কারণে সাইন টুয়াইস পাই মাইনাস 3 থিটা ইকুয়ালস টু কিউ এর বলটা যখন নিব, দেন পি এবং আর, এই পি এবং আর এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে কিউ, দেন সাইন এটার মানের মধ্যে হচ্ছে থিটা। আর বলটা যখন নিব, তখন পি এবং কিউ, এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান হবে 2 থিটা, সাইন অফ 2 থিটা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান হবে সাইন 2 থিটা। এই শর্ত থেকে যদি বলি, তাহলে পি ঠিক আছে বাই sin টুয়াইস পাই মাইনাস 3 থিটা। এই কথার মিনিংটা কি? আমরা যদি টুয়াইস পাই 180 ডিগ্রি ধরি, sin অফ থিটা ঠিক থাকবে মাইনাস, তাহলে এটা হচ্ছে sin আলফা ইকুয়ালস টু টুয়াইস পাই এর জন্য sin ঠিক থাকবে। একটা ফোর্থ কোয়াড্রান্টে তোমরা জানো টুয়াইস পাই এর অবস্থানটা হচ্ছে এইটুকু টুয়াইস পাই মাইনাস 3 থিটা ফোর্থ কোয়াড্রান্টে। ফোর্থ কোয়াড্রান্টে sin এর মানটা নেগেটিভ, সো এই অংশটা হবে টুয়াইস পাই মাইনাস sin থিটা। দেন যদি আমরা q বলি ইকুয়ালস টু এই q ঠিক আছে বাই sin আলফা, এটা যদি r বলি বাই sin অফ 2 থিটা। আমরা sin থিটার এই মানগুলো নিয়ে নিছি। এখান থেকে যে আরেকটু সাজিয়ে লিখতাম আমরা, এই p ঠিক আছে sin অফ মাইনাস থিটা, sin অফ থ্রাই যে 3 sin a minus 4 sin cube a। আমরা সেই ত্রিকোণমিতির সূত্র যে প্রতি মুহূর্তে বলেছিলাম তুমি ক্যালকুলাসে যাও, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ত্রিকোণমিতি, সকল ক্ষেত্রে সেই ত্রিকোণমিতি তোমার কিছু থাকবে না। যেমন sin 3a তাই sin a minus 4 sin cube a। আবার বাজানদের নিশ্চয়ই মনে আছে sin 3 এর সূত্র, কারণ এটা নিয়ে তারা অনেক কষ্ট করেছেন।
সূত্র তো কম মনে করেন, মুখস্থ করেনি। আর যারা মুখস্থ করেছিলেন তারা ইনশাআল্লাহ ভালোই করতেছেন, আর যারা মুখস্থ করেন নাই তারা এই সময় করে নিতে হবে। sin থ্রাইজে 3 sin থ্রাইজে 3 sin a minus 4 sin cube sin 3 sin 4 sin cube a, then q by sin theta r by sin twice a। sin twice এর সেই সূত্র 2 sin a sin twice 2 sin a and cos a। আমরা এই সূত্রগুলো এখানে কমপ্লিট করেছি। একটু বামে নিয়ে আসি। এখান থেকে p ঠিক আছে, মাইনাস সাইন যদি আমরা গুণ করি তাহলে 4 sin cube theta minus 3 sin theta equals to q ঠিক আছে, q by sin theta, এখান থেকে r ঠিক আছে by 2 sin theta and cos theta। এটা থেকে বসায় দিলে এই p ঠিক আছে বাই একটা sin theta কমন নিলাম 4 sin square theta minus 3, এটা q ঠিক আছে বাই sin theta, এটা r ঠিক আছে বাই 2 sin theta and cos theta। দেন আমরা এখান থেকে এটা sin theta কমন নেওয়ার সুযোগ আছে, এই p বাই 4 sin square theta minus 3, এটা q বাই একটা sin বাদ দিলাম 1 equals to r by 2 sin cos theta। আমরা এখানে কি কাজ করেছি, ফার্স্ট একটা sin theta কমন নিয়েছি, প্রত্যেকটার সাথে sin অনুপাত আছে, আমরা এই অনুপাতটাকে বাদ দিয়ে দিলাম, p বাই এত q বাই এত r বাই এত। আমরা এই মান দুটো থেকে যদি একটু লিখি, সো p বাই 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু q একটা মান, আর একটা মান লেখা যাবে q ইকুয়ালস টু r বাই 2 cos থিটা। আমরা একটা cos থিটার ভ্যালু বের করার সুযোগ আছে, আমরা এই cos থিটাটা একটু বামে নিয়ে আসি, cos থিটা ইকুয়ালস টু r বাই 2 q। তাহলে আমরা cos থিটার মান পেয়েছি r বাই 2 q। এটা যদি ঠিক থাকে তাহলে p ঠিক আছে বাই 4, এই sin স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু q। বিকজ আমরা sin থিটাকে cos এ কনভার্ট করেছি, এই কারণে যেহেতু এটা cos এর মান বের করেছি, আর আমরা মূলত ওই কমান্ডটায় যাব। আর একটু বামে নিয়ে আসি আমি, এখান থেকে এই p ঠিক আছে বাই 4 দিয়ে গুণ করলে 4 মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু q। আর p ঠিক আছে, এখান থেকে বিয়োগ করলে 1 মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু q। সো p ঠিক আছে, 1 minus 4 cos square এর মান জানি আমরা, that is r square, cos এর মান পাচ্ছি এটা r square by 4q square equals to একটা q থাকবে, এই 4 টা বাদ দিয়ে দিলাম, এটা p by q square minus r square by একটা q square equals to q। so p and q square equals to q square minus r square equals to q। both side থেকে আমরা q কে কমন নিতে পারি, মুছে দিই, আমরা এই দিক থেকে মুছে দিলাম, that is p and q square divided by q square minus r square equals to q। আমরা এটা q কমন নিলে বাদ দিতে থাকে p and q equals to বা q square ছিল q into q square minus r square, তাহলে p and q সমান সমান q square minus r square। আমার দরকার ছিল r square এর ভ্যালুটা, সো r square equals to q square minus p and q, then r square equals to q কমন নিলে q minus p। প্রিয় শিক্ষার্থী, r square equals to q into q minus p, আমাদের এটা ছিল প্রমাণ, আমরা এই প্রমাণটা শেষ করেছি। এটা বিভিন্ন সময় কলেজের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা এই টাইপের কোশ্চেন থাকে, আমরা এই প্রমাণটা ভালোভাবে শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত স্থিতিবিদ্যার মোট 3টা চ্যাপ্টার বলেছি প্রথম থেকেই, এই 3টা চ্যাপ্টারের উপরে তোমরা একটু বিশেষ করে যারা লিখতেছিল
এই তিনটা চ্যাপ্টারের উপরে আমরা মোট 9টা ক্লাসে ভাগ করেছি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা করে ক্লাস। প্রথম সেখানে প্রথম সমবিন্দু যে বলছিল চ্যাপ্টার 8.1 এর মধ্যে তোমাদের সাথে আক্তার স্যার ক্লাস নিয়েছিলেন। প্রথম 3টা ক্লাস উনি সমবিন্দু 8.1 শেষ করছেন। আমি তোমাদের সাথে 8.2 এই 3টা ক্লাস শেষ করেছি আজকে। এটা করার পরেও আমি তোমাদের বিভিন্ন কারণে আমি আরো বাকি 3টা ক্লাস আমি কন্টিনিউ করব, অর্থাৎ 8.3 যে বাকি 3টা ক্লাস, সেই 3টা ক্লাস আমি করাবো ইনশাআল্লাহ। যদি এই 3টা ক্লাসের সাথে শেষ করে, অর্থাৎ আমরা একটা সৃজনশীল কোশ্চেন বলেছিলাম পুরো 3 চ্যাপ্টার মিলে হয়, শুধু 8.1 মিলে কোশ্চেন না, আমরা যাতে 3 নলেজটা অর্জন করে আমরা সৃজনশীল কোশ্চেন দেখব, তার আগে আমরা এই 8.1 এবং 2টা ভালোভাবে শেষ করব। বাসাতে যারা যেখানে প্র্যাকটিস করো প্রতিদিনেরটা যে প্রতিদিন শেষ করে রাখো, অন্তত আমরা 5টা, আমি কমপক্ষে ক্লাসে 5টা অঙ্ক করেছি বইয়ের। আমরা আজকেও 4 থেকে 5টা প্রবলেম সলভ করব, 4টা ওদা করেছিলাম, 4টা প্রবলেম সলভ করতে পারি। তোমরা যদি 8টা কোশ্চেন শিখে ফেলো, আমি শিওর যে তোমাদের ক্ষেত্রে অনেক দূর আগে নিয়ে আসতে পারবে স্থিতিবিদ্যা। কারণ স্টুডেন্টরা সাধারণত স্থিতিবিদ্যাকে খুব ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে। কারণ স্থিতিবিদ্যাটা একেবারেই সহজ জিনিস যদি তুমি বেসিক জিনিসটা বুঝতে পারো। আমরা আরো একটা প্রবলেম সলভ করি, তারপরে আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত এই প্রশ্ন করাবো। শেষ করে নাও। তো শিক্ষার্থীরা, আমি এবারে যে প্রবলেমটা করা চাচ্ছি, তোমাদের কাছে যে এসু আহমেদ স্যারের বই আছে, তাতে 5 এর 2 নাম্বার প্রবলেমটা, বিপুল বিশ্বাস স্যারের বইয়ের উদাহরণ 4, কিতাবউদ্দিন স্যারের উদাহরণ 6, মাকসুদুল হাকিম স্যারের বইয়ের 18, এক্সারসাইজ 18, রূপন্তী প্রকাশনের বইয়ের এক্সারসাইজ 13। এই সব যে কটা বই তোমাদের কাছে হয়তো কারণাত্মক রাইটের বই তোমাদের আছে, আমরা এই বইয়ের মধ্যে অঙ্কটা আছে। আমরা জাস্ট একটু বলে দেই যে একই আনুভূমিক রেখা সি একক দূরত্ব অবস্থিত, একই আনুভূমিক রেখায় সি, বা কোন বইতে ডি উপর বলা আছে, সি একক দূরত্বে এল দৈর্ঘ্যের সূত্র দুটি মিলে বলা আছে। আমরা প্রমাণটা করব টি ইকুয়ালস টু ডাব্লিউ ইনটু এল বাই 2 ইনটু রুট ওভার এল স্কয়ার মাইনাস সি স্কয়ার। এই যে প্রমাণ আছে আমাদের কাছে, টি ইনটু ডাব্লিউ ইনটু এল বাই 2 ইনটু এল স্কয়ার মাইনাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা চিত্র আঁকি, তাহলে আপনাদেরকে বুঝতে সহজ হবে। এ এবং বি দুটো বিন্দু, এটা এ, এটা হচ্ছে বি। এই দুটো বিন্দুতে তাদের মধ্য দূরত্ব হচ্ছে সি। এল দৈর্ঘ্যের একটা সূত্র আছে, এখানে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ঝুলাই দেওয়া হলো। তাহলে এই সি বিন্দুতে ডাব্লিউ ওজনের সূত্র ঝুলাই দেওয়া হলে এখানে টান করবে, এখানে টান থাকবে, এই টানটা টি, এখানে টানটা টি। এটা এল বাই 2, এটা হচ্ছে এল বাই 2, এটা হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি ডাব্লিউ ওজনের একটা বস্তু থাকবে। কি আছে দেখো, এই এ এবং বি দুটো বিন্দু, কথা ছিল এই সি দূরত্ব অবস্থা দুটি বিন্দুতে এল এককের সূত্র আছে। আবার বলছি, মনে করো তুমি এই বোর্ডের এই একটা পিলার বা একটা স্থান আছে, মনে করো এই জায়গাটায় একটা ফুট আছে, এটা এ। আর ওই বোর্ডের অপর প্রান্তে মনে করো এখানে বি বিন্দু, যেখানে এখানে 8টা ছিদ্র আছে, এই দুইটা ছিদ্রের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে সি। এই দুইটা এ এবং বি এর মধ্যবর্তী যে ডিসটেন্স,
এই ডিসটেন্সটা বলা হয়েছে, আমি ধরেছি সি কোনো বইতে ডি আছে বা একটা কিছু থাকবে। তাহলে এ থেকে বি পর্যন্ত ডিসটেন্সটা হলো সি। এই দুইটা বিন্দুতে, এ বিন্দুতে এবং বি বিন্দুতে একটা সুতার দুই প্রান্ত ঝুলানো বাঁধা আছে। যে সুতাটা বাঁধা আছে সুতার দৈর্ঘ্য হলো এল। সুতার উপরে ডাব্লু ওজনের একটা বস্তুকে ঝুলাই দেওয়া হলো। বস্তুকে একটি মসৃণ আংটা দ্বারা, অর্থাৎ এখানে ডাব্লু ওজনের একটা বস্তু, এই ডাব্লু ওজনের বস্তুটাকে একটা আংটার সাথে সুতার সাথে ঝুলাই দেওয়া হবে। প্র্যাকটিক্যালি তোমরা চিন্তা করো, যদি এখানে সুতার এক প্রান্ত বাঁধা থাকে আর ওই বিন্দুতে সুতার আরেক প্রান্ত বাঁধা থাকে, সুতার উপরে যদি একটা বস্তুকে এরকম আংটা দ্বারা ঝুলাই দেওয়া হয়, তাহলে বস্তুটা খুব সহজে সুতার উপর দিয়ে ফ্রি ভাবে মুভমেন্ট করবে। আর ফ্রি ভাবে যদি মুভমেন্ট করে, তাহলে সুতার ঠিক মধ্য বিন্দুতে এই ডাব্লু ওজনের বস্তুটা এসে ঝুলে যাবে। আর যখন এই ডাব্লু ওজনের বস্তুটা সুতার মধ্যবিন্দুতে ঝুলে যাবে, এখন প্রশ্ন থাকতে পারে কেন মধ্যবিন্দুতে ঝুলে যাবে? মধ্যবিন্দুতে ঝুলে যাওয়ার কারণ হলো সুতাটা আংটাটা ফ্রি ভাবে মুভমেন্ট করতেছে। সুতাটার দুই প্রান্ত যখন বাঁধা আছে, সুতার উপরে টান লাগবে এবং একটা ত্রিভুজ আকার ধারণ করে সি বিন্দুতে এসে ডাব্লু ওজনের বস্তুটা ঝুলতে থাকবে। আর ডাব্লু ওজনের বস্তুটা যখন এখানে ঝুলতে থাকবে, তখন এই সুতার এই দিকে এবং এই দিকে টানের পরিমাণটা সেম থাকবে। এখন কোশ্চেন হলো টানের পরিমাণটা কেন সেম থাকবে? আমাকে এই সুতার টান এবং এই সুতার টান সেম হওয়ার কারণ হলো আমাকে এখানে যে বস্তুটা আছে এবং এইখানে সুতার টান দৈর্ঘ্য সমান, এবং ডাব্লু যদি ঝুলতে থাকে তাহলে সুতার টান দৈর্ঘ্য সমান থাকবে, টানটা সমান থাকবে। এবং এই যেহেতু পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল, সুতরাং এ থেকে সি পর্যন্ত l/2, বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা হবে l/2। আমরা দুটো দৈর্ঘ্য l/2 হিসাব করে নেব। এবার তাহলে এখানে তিনটা বল আমাকে সাম্য বা স্থির অবস্থা সৃষ্টি করতেছে। একটা টান হচ্ছে টি, এটা টি, আর ডাব্লু। আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যখন তিনটা সাম্য অবস্থা সৃষ্টি করবে, দুইটা বলের ক্রিয়ার দিক এবং তৃতীয়টা যদি বিপরীতমুখী হয়, তাহলে এটাকে আমরা লব্ধি হিসেবে কাউন্ট করি। তাহলে এটা যদি লব্ধি বা ডিস্ট্রিবিউটেড বল হয়, তাহলে W আমরা জানি লব্ধির সূত্র শিখেছিলাম, R √p² যোগ q² যোগ p and q was alpha। অর্থাৎ ক্রমে তিনটা বল যখন থাকবে p² q² twice p q cos alpha, তাহলে এখানে আমরা বলবো কাকে লব্ধি? আমরা বলবো সি বিন্দুতে তিনটা বল সাম্য স্থির অবস্থা সৃষ্টি করলে W √p, p বলতে এই টানটা সুতার টান t, p² প্লাস q² p বলতে t² প্লাস 2 into p and q into cos of c, p² twice p q cos alpha। এই শর্ত থেকে বললে এই w ঠিক আছে √2t² plus 2t² into cos of secant। আমরা স্কয়ার করলে বোথ সাইডে w² 2t² plus 2t² into cos c। এই কারণে আমরা w² এর মানটা যদি বলি, এই 2t² টা কমন নিলে 1 plus cos of secant। প্রিয় শিক্ষার্থী, আবার সেই ত্রিকোণমিতির সূত্র আমরা বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের এই সূত্র কিন্তু কিছু ছাড়বে না। তা নিঃসন্দেহে আপনারা এবার মনে রাখবেন যে একটা ত্রিভুজের সূত্র অনুসারে cos c সমান কি হবে? যে কোণ থাকবে তার বিপরীত বাহু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ a² plus b² minus c² by twice into ab। a² plus b² twice ab এর পরিমাণ যদি এটা থাকে, সো এটা সমান w² equals to 2t² into 1 plus cos c। আমরা যদি cos c এর মানটা তাহলে বের করতে চাই, এখানে এই c কোণের মান যদি চাই, এটা হলো স্মল c, আর a² বলতে এই দুটো বাহুর দৈর্ঘ্য, তাহলে cos c এর মানটা হবে আমার কাছে a² মানে কত l/2 এর হোল স্কয়ার প্লাস b² তার মানে কি l/2 এর হোল স্কয়ার মাইনাস c² by twice into a by l/2 into l/2। আমরা এই যেটা মান জানি, এখান থেকে যদি আমরা বলি w² equals to 2t² 1 plus
তাহলে এখানে থাকবে তো l স্কয়ার বাই 4 মাইনাস প্লাস l স্কয়ার বাই 4 প্লাস l স্কয়ার বাই 4 মাইনাস c স্কয়ার বাই l স্কয়ার বাই 2। আমরা ভাবে নিয়ে আসি w স্কয়ার ঠিক আছে 2t স্কয়ার 1 প্লাস এই দুটোকে তুমি যোগ করো লসাগু করলে এখানে 2l স্কয়ার একসাথে লসাগু করলে পাবে 2l স্কয়ার বাই 4 মাইনাস 4c একবার যদি তুমি লসাগু করো তাহলে 2l স্কয়ার মাইনাস 4c স্কয়ার বাই 4 বাই l স্কয়ার বাই 2 w স্কয়ার 2t স্কয়ার ঠিক আছে 1 প্লাস আমরা এটা c স্কয়ার লিখছি এখানে তাহলে এই 1 এর সাথে যদি লসাগু করে নিয়ে আসো বা আর টু মান 1 প্লাস 2 কমন নিলে l স্কয়ার বাই 2c স্কয়ার বাই 2 বাই l স্কয়ার বাই 2। আমরা আর একটু কাজ করতে চাইলে w স্কয়ার ইকুয়ালস টু 2t স্কয়ার 1 প্লাস এখানে থাকবে তোমাকে l স্কয়ার মাইনাস 2c স্কয়ার বাই l স্কয়ার w স্কয়ার 2t স্কয়ার l স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 2c স্কয়ার বাই একটা l স্কয়ার থাকবে ঠিক আছে। এটা থেকে আর একটু কাজ করলে w স্কয়ার l স্কয়ার পাওয়া নিয়ে আসলাম 2t স্কয়ার ইনটু 2l স্কয়ার মাইনাস 2c স্কয়ার প্রমাণ থাকায় দেখো কি লাগবে তোমার একটা 2 লাগতে হবে তাই t স্কয়ার থাকবে এটা w স্কয়ার l স্কয়ার ঠিক আছে 2t স্কয়ার ইনটু 2 l স্কয়ার মাইনাস c স্কয়ার আমার দরকার t স্কয়ার এর ভ্যালু সো t স্কয়ার ইকুয়ালস টু w স্কয়ার এন্ড l স্কয়ার বাই এখানে 4 ছিল দ্যাট ইজ l স্কয়ার মাইনাস c স্কয়ার এর মান আমরা যদি একটু বর্গমূল করে t ইকুয়ালস t ইকুয়ালস টু w ইনটু l বাই 2 রুট ওভার l স্কয়ার মাইনাস c স্কয়ার আমরা এইটুকু t এর মানটা প্রমাণ করতে বলছে সূত্রের যে টান থাকবে t এর মানটা কত হবে t এর মানটা তাহলে w ইনটু l স্কয়ার মাইনাস c স্কয়ার সমান আমরা বইয়ের কোশ্চেন অনুসারে অনেকগুলো কোশ্চেন করেছি আমরা তোমাদের বলেছিলাম যে এই সব চ্যাপ্টার থেকে স্থিতিবিদ্যা থেকে প্রতি বছরই বুয়েটে সহ বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় কোশ্চেন আসে। আমি এবার তোমাদেরকে একটা গত লাস্ট 18-19 শিক্ষাবর্ষে বুয়েটে একটা ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে এরপর কোশ্চেন দেখাবো। এটা অনেক বইতে বা কোনো বইতে আছে কিনা আমি জানি না তবে দু একটা বইতে থাকতে পারে আমরা একটু এখান থেকে একটু পড়ে দেখাই। যেমন এখানে সবাই বলা হয়েছিল 5 ফিট দীর্ঘ একটি দড়ির এক প্রান্ত এটি উল্লম্ব দ্বারান্তের সাথে 5 ফিট দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্ত একটি দেয়ালের সাথে এবং অপর প্রান্ত একটি গোলকের সাথে এবং অপর প্রান্ত একটি গোলকের সাথে একটি গোলকের ব্যাস বলা যায় আছে 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সাথে একটি 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে সংযুক্ত ব্যাসার্ধ বিশিষ্ট সুষম গোলকের সাথে সংযুক্ত আছে গোলকের ওজন
গোলকের ওজন বলছে 5 কেজি ওজন বলে ধরে টান কত √5 কেজি ওজন হলে সুতার টানটা কত হবে? এই কোশ্চেনটা তো বইতে ভর্তি পরীক্ষায় 18-19 শিক্ষাবর্ষে আসছিল খুব রিসেন্টলি। তাই এই কোশ্চেনটা আমরা এই টাইপের একটা কোশ্চেন আমরা আগেও করেছি, আবার বলছি 5 ফুট দৈর্ঘ্যে যারা লিখতে পারেন একটু লিখে নাও। 5 ফিট দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্ত একটি দেয়ালের সাথে এবং সুতার অপর প্রান্ত 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে সংযুক্ত হইলে গোলকের ওজন এত হলে সুতার টানটা কত হবে? তার মানে কি চিত্র আঁকতে হবে, সহজ হবে। আমরা এই টাইপের একটা কোশ্চেন তোমাদের গত ক্লাসে আমি করেছি, জাস্ট ওই কোশ্চেনের আলোকে বোধহয় এটাকে অ্যান্সার করতে পারবা। এটা একটা গোলক আছে, এই গোলকটা প্রতিক্রিয়া বলা, এটা ছিল গোলকের ওজন 5√2 a, এটা b মনে করলাম, এটা c, এটা হচ্ছে d। প্রিয় শিক্ষার্থীরা একটু বিষয়টা বুঝে যাবে, কোশ্চেনটা চিত্র দেখে বুঝতে খুব সহজ হবে। আমরা বলেছি এটা একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ বলছে অর্থাৎ সি থেকে ডি হচ্ছে গোলকের ব্যাসার্ধ, সেটা হলো 10, এটা ইকুয়ালস টু বি থেকে সি এর সমান। আমি কোশ্চেনটা যারা লিখতে না পারছি এখান থেকে দেখো, দেখি কোশ্চেনটা এমনি বুঝতে পারবে। তো বলা হয়েছিল এই সি থেকে ডিটা যদি গোলকের ব্যাসার্ধ হয়, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10। তো গোলকের ব্যাসার্ধ 10 হলে সি থেকে ডি গোলকের ব্যাসার্ধ, আর সুতার দৈর্ঘ্য আছে এ থেকে ডি, এ থেকে ডি এর মানটা হচ্ছে 5 ফিট। যদি এটা হয় তাহলে এ থেকে সি এর একটা মান আছে ইকুয়ালস টু 10 প্লাস 5 দ্যাট ইজ 15 ফিট। আমরা এ থেকে সি পর্যন্ত গোলকের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট, আর বি থেকে সি এর যে মানটা পাবো আমরা, বি থেকে সি এর মানটা জানি 5। সুতরাং আমরা যদি এখানে এ থেকে বিটা বের করতে চাই, রুট ওভার এসি স্কয়ার মাইনাস বি থেকে সি স্কয়ার, এ থেকে সি স্কয়ারের মানটা হচ্ছে তোমাকে 15 স্কয়ার, মাইনাস বি থেকে সি এর মানটা হচ্ছে 10 স্কয়ার, 225 মাইনাস 100 125, that is 5 root over 5 এর মান। এটা কার ভ্যালু পেয়েছি আমরা, a থেকে b, এটুকু সবাই আগে বোঝার কথা। আমরা কি বলতে চেয়েছিল কোশ্চেনটায়, এই a থেকে d পর্যন্ত একটা সুতা বা একটা রশি, এই সুতাটার দৈর্ঘ্য হলো 5 ফিট আর এই গোলকের ব্যাসার্ধ হলো 10 ফিট। এই গোলকের সাথে সুতাটার এক প্রান্ত ওয়ালের সাথে বাঁধা আছে, অপর প্রান্ত গোলকের সাথে ঝুলানো আছে। গোলকটা ঝুলায় দিলে বিবিন্দুতে ওয়ালের সাথে গোলকটা টাচ করবে, যখন টাচ করবে এখানে একটা প্রতিক্রিয়া বল হবে আর, আর ডাব্লিউ ওজন যে গোলকটা, সেই গোলকটা ওজন বলে দিচ্ছে 5√5 কেজি ওজন, এইটা তাকে নিচে দিয়ে টানবে, ফলে সুতার এখানে একটা টান করবে। এখন আমরা কোশ্চেনটা ছিল যে সুতার টানটা কত, এই সুতার টান যদি আমরা টি মনে করি, এই সুতার টানটা কত এটা বের করতে বলছে। যদি সুতার টানটা বের করতে চাই তাহলে আমরা এখানে তিনটা বল, একটা হচ্ছে টি, একটা ডাব্লিউ আর একটা হচ্ছে আর, তিনটা বল এখানে সমবয়স্ত্রীয় সৃষ্টি করবে। তাহলে তিনটা বল সি বিন্দুতে সমবয় সৃষ্টি করলে আমি সূত্র কি বলছে, প্রত্যেকটা বল ফার্স্টে টি বাই বাকি দুটো অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। আমি সাইন অর্থাৎ আর এবং √5 এর মধ্যবর্তী কোণের মান, দেন আমরা যদি আর এর কথা বলি তাহলে আর বাই বাকি বলা আছে টি এন্ড সামথিং, দ্যাট ইজ সাইন টি এবং √5 এর মধ্যবর্তী কোণের মান।
এরপরে বাকি 3 নাম্বার বলটা কত আছে √5। এই √5 বাই কত হবে sin r এবং t এর মধ্যবর্তী কোণের মান। আছে তাহলে এই তিনটা বল যদি থাকে আমরা এই তিনটা বল থেকে আমরা যে কোণটা লিখতে পারবো t বাই r এবং √5। এই r এবং √5 এর মধ্যবর্তী কোণের মানটা হচ্ছে sin 90। এটা r যদি থাকে t এবং √5, এই t এবং এই √5 এর মধ্যবর্তী কোণ বলতে এই অংশটা 90 আর এইটুকুর মান হচ্ছে বিকন দ্যাট ইজ আমরা লিখতে পারবো sin π/2 প্লাস ac and b কোণ। এরপরে যদি আমরা বলি √5 তাহলে √5 বাই √5 নেওয়ার পরে বাকি থাকলো কত দ্যাট ইজ কত r এবং t, তার মানে sin r t বলতে এই অংশটুকু, তাহলে 180 মাইনাস ac and b কোণ। এই কোণটা বের করার অর্থ কি 180 থেকে যদি বিয়োগ করি তাহলে এই মানটা পেয়ে যাব। আমাদের সময় কমে গেছে একটু তাড়াহুড়ো করছি, এটা 1, এটা r বাই 90 এর জন্য সাইনটা cos হয়ে যাবে ac b কোণ, এখানে √5 বাই এটা লেখা যায় 180 এর জন্য sin ac b কোণ। তো শিক্ষার্থী প্রমাণ করতে বলছে সুতার টান কত হবে, সুতার টানটা বের করে দেখাতে বলছে। সুতার টানটা যদি বলি আমরা t বাই এই √5 আমি আর নিব না, তাহলে sin অফ কি বলে ac b কোণ, তাহলে ac and b কোণ আমরা ac b কোণটা কোথায় নেব ac b কোণ, তাহলে sin ac b কোণ সমান sin এর সূত্র কি লম্ব বাই অতিভুজ, এটা লম্ব হচ্ছে a থেকে b আর অতিভুজ হচ্ছে a থেকে c এর মান। a থেকে যদি b এর বলি a থেকে b এর মানটা আছে 5√5 আর a থেকে c এর যে মানটা আছে a থেকে c এর একটা মান আপনাদের জানা আছে 15, তো এটা কাটলে আছে √5/3। আমরা একটু মানটা বসাই দেব t বাই এটা √5 বাই √5/3 ছিল এই 3 করে দিলাম, সো t = 3। আমাকে বলা ছিল সুতার টানটা কত হবে, সো সুতার টান = 3 এর সমান। আমাকে এই কটা জিনিস এটা বের করতে বলছিল। এই কোশ্চেনটা বইতে ভর্তি পরীক্ষায় এসেছে, বাট আমরা যদি এই টাইপের তোমাদের একটা প্রমাণ করেছি। এখন কোশ্চেন হলো কেউ যদি এইটাকে আরো শর্ট করতে চায় তাহলে বলে ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র অনুসারে এটা করলে আরেকটা ছোট হবে। আমরা যেহেতু এই প্রসেসটা আগে শিখে ফেলছি, এই নলেজটাকে ওই নলেজটা কাজে লাগানোর জন্য আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কিছু কি বলে এমসিকিউ দেখাতে চেয়েছিলাম, আসলে আজকে সময় শেষ। আমি আবারও তোমাদের মনে করাই দিচ্ছি এই সপ্তাহে 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাস আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আগামী সপ্তাহে আরো একটা ক্লাস থাকবে। এই 3টে ক্লাস আমার সাথে থাকবে। এই 3টা ক্লাস যদি আবার এই কি বলে স্থিতিবিদ্যার উপরে থাকো তাহলে আমি নিশ্চিত বলতে পারবো ইনশাআল্লাহ তোমরা স্থিতিবিদ্যা আনসারটা সঠিকভাবে করতে পারবে এবং এই নলেজটুকু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমরা আজকে আর কন্টিনিউ করবো না। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলবে, নিজ গৃহে নিজের অবস্থানে সবাইকে সুস্থ রাখার জন্য, শুধু একা সুস্থ থাকা দরকার না, গোটা দেশের সকল মানুষের সুস্থতার জন্য নিজেদের সচেতন হওয়া দরকার। তাই সচেতন ভালো থাকবে। আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।